নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প চিরাম্বুরুর গুপ্তধন। জঙ্গলে পথ হারিয়ে ফাঁপড়ে পড়েছি। হঠাৎ দেখি ইয়া বড় এক কেঁদো বাঘ করে সামনে এসে দাঁড়ালো। পা দুটো মাটিতে সেঁটে গেছে ভয়ের চোটে। তারপর দেখি বাঘটা আদতে বাঘই নয়, কর্নেল নীলাদ্রি সরকার। তিনি কেন বাঘ হয়ে গেছেন বুঝলুম না। খুশি হয়ে বললাম, মাই ডিয়ার ওল্ড ম্যান, হাউ ডু ইউ ডু? কর্নেল হাউ করে কেঁদে বললেন, ভালো না ডার্লিং, আমার লেজ হারিয়ে গেছে। এ বয়সে লেজ হারানোর চেয়ে অপমানজনক কিছু নেই। কর্নেলের লেজ হারানোর কথা শুনে আমিও দুঃখে ভেউ ভেউ করে কেঁদে ফেললাম। তারপরে টের পেলুম আমি মশারির ভেতরে শুয়ে আছি। আশ্চর্য, আমার চোখ দুটো যেন ভিজে স্যাঁতস্যাঁতে। ধর্মর করে তক্ষুনি উঠে বসলুম এবং খিকখিক করে হাসতে থাকলাম। কি বিদকুটে স্বপ্ন রে বাবা। টেবিলের সামনে ঝুঁকে বসে কিসব নাড়াচাড়া করছিলেন যিনি, তার মাথায় তখনও প্রাতঃভ্রমণের নীলচে টুপি। সেই টুপি ও তার সাদা গোপতারিতে তখনও জঙ্গলের শুকনো পাতার কুচি, কাঠকুটো, পাখির বিষ্ঠা, মাকড়সার জালের ছেঁড়া অংশ, এমনকি দু একটা পোকামাকড়ও খুঁজে পাওয়া সম্ভব। না ঘুরেই সম্ভাষণ করলেন। গুড মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মশারি থেকে বেরিয়ে বললাম, হাসছি কেন জিজ্ঞেস করলেন না? হাসছিল নাকি? তুমি তো খুব খুব করে কাঁদছিলে মনে হলো। কাঁদছিলাম আপনার দুঃখে। একটু চটে গিয়ে বললাম, আপনার লেজ হারানোর কান্না দেখে আমারও কান্না পেয়েছিল, কিন্তু আশ্চর্য, আপনি আমায় জাগিয়ে দেননি। লেজটা আপনারই ছিল। আমার লেজ? বলে কর্নেল নিজের পশ্চাৎ দেশে হাত বুলিয়ে নিলেন। তারপর হাসতে হাসতে বললেন, ডার্লিং, সত্যি যদি মানুষের লেজ থাকতো ব্যাপারটা কত সুখের হতো বলতো। লেজ দিয়ে পিঠ চুলকানো, মাছি তাড়ানো, আবার দরকার হলে কাউকে লেজের বাড়ি মারা, কত কাজ হতো। তাছাড়া কারো ওপর রাগ হলে মুখে সেটা প্রকাশ না করলেও চলতো। লেজ খারাপ হলেই টের পেত আমি রাখছি। ব্যাপারটা কি সভ্য মানুষের পক্ষে ভদ্রতা সম্মত হতো না ডার্লিং? আরো ভেবে দেখো, লেজ থাকলেও তার পোশাক দরকার হতো। নিত্য নতুন ডিজাইনের লেজ ঢাকা তৈরি করতো টেলাররা, নাম দিত টেলেক্স। আর মহিলাদের বেলায় টেলেক্সি, ম্যাক্সির মতো। আমার এই বৃদ্ধ বন্ধু একবার মুখ খুললে সহজে বন্ধ করেন না। বাথরুমে ঢুকে পড়লুম। আধ ঘন্টা পরে বেরিয়ে দেখি তখনও তেমনি বসে আছেন। পাশে অবশ্য ব্রেকফাস্টের ট্রে রেখে গেছে বাংলোর চৌকিদার। বললুম, লেজ সম্পর্কে আরো কথা থাকলে এবার বলতে পারেন, এখন আমি ফ্রি। কর্নেল কতগুলো ছবি দেখছিলেন। ছবিগুলো সদ্য প্রিন্ট করা, এখনো ভিজে রয়েছে। বললেন, লেজ মুখের শ্রম কমিয়ে দিত জানতো। তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার সম্পাদক মশাইয়ের সামনে গিয়ে লেজ নাড়তে শুরু করলেই তিনি খুশি হতেন। রিপোর্টিংয়ে ভুল বেরোলে লেজটা শিথিল করে মেঝে ফেলে রাখতে।
তারপর লেজটা গুটিয়ে সম্পাদকের চেম্বার থেকে বেরোতে। 7 খুন মাপ। হ্যাঁ, লেজ আমার জাদু ক্যামেরার রাতের ফসল, জানেন তো। কর্নেল মুচকি হেসে বললেন, অবিশ্বাস্য, মানুষের কখনো লেজ হয়? ছবিটা ভালো করে দেখে আমার বিস্ময় বেড়ে গেল। কর্নেল, এ নিশ্চয়ই কোনো প্রাণী, মানুষের মতো দেখতে এই যা। কর্নেল ব্রেকফাস্টের ট্রে টেনে নিয়ে আওড়ালেন, বিপুলয় পৃথিবীর কতটুকু জানি, জানতো। পাশের ঘরের ভদ্রলোক, নৃবিজ্ঞানী ডক্টর দীননাথ মহাপাত্র আমায় এরকম একটা আভাস দিয়েছিলেন, কিন্তু কানে নিইনি। কাল সন্ধ্যায় গোপনে একখানা ক্যামেরা পেতে এসেছিলেন। উদ্দেশ্য তো জানো, জন্তুদের জল খাওয়ার সময় ছবি তোলা। ভোরে ক্যামেরা আনতে গিয়ে জলার ধারে বালির ওপর মানুষের পায়ের ছাপ দেখতে পেলাম। অবাক লাগলো। খুব বদনাম আছে জলাটার। বাগাদা আদিবাসীদের ওটা তীর্থক্ষেত্র ছিল প্রাচীন যুগে, কিন্তু গত 50-60 বছরে ওখানে তারা যায় না। অভিশাপ লেগেছে নাকি? তো পায়ের ছাপ কাদের তা দেখতেই পাচ্ছ। এই সময় দরজার বাইরে ডক্টর মহাপাত্রের সাড়া পাওয়া গেল। আসতে পারি কর্নেল? কর্নেল ঘুরে বললেন, আসুন আসুন। তারপর ট্রেটা তুলে ছবিগুলোর ওপর রাখলেন। বুঝলুম, কোনো কারণে ব্যাপারটা নৃবিজ্ঞানী ভদ্রলোককে জানাতে চান না কর্নেল, কাজেই আমাকেও মুখ বুজে থাকতে হবে। বিবর্তনবাদ ও কার্টুন। ডক্টর মহাপাত্র কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, কাল আপনাকে বাগাদা ট্রাইবের কথা বলছিলাম। বাংলার বাগদি জনগোষ্ঠীর সঙ্গে চেহারা ও পেশায় কি আশ্চর্য মিল। এরাও মাছ ধরে, আবার একসময় এরাও সেকালের বাঙালি বাগদি গোষ্ঠীর মতো লাঠিয়ালি, ডাকাতিতেও পটু। এখনো তারা শক্ত গাছের ডাল থেকে তৈরি লাঠি ব্যবহার করে। ধাতুর ব্যবহার এদের মধ্যে অচল। কাজেই একই ট্রাইবের দুটি গোষ্ঠী, দু জায়গায় বাস করছে। আরও মজার কথা এই, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে বাউরি ট্রাইব রয়েছে, মোটামুটি ফর্সা বা তামাটে গায়ের রং। আশা করি বাঙালি বাউরি সম্প্রদায়ের কথা আপনি জানেন কর্নেল। তো কথা হলো, এরা ভারতের আদিম বাসিন্দা, অস্ট্রিক জাতির একটা শাখা। বন জঙ্গলে বেড়াতে এসে এসব কচকচি কার বা ভালো লাগে। রাগ হলো দেখে যে গোয়েন্দা প্রবর দাড়ি নেড়ে সাই দিচ্ছেন এবং প্রশংসাসূচক উক্তিও করছেন। এক্সকিউজ মি বলে সোজা বাইরে চলে গেল। এপ্রিলে চিরাম্বুরু পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য তুলনাহীন। যতদূর চোখ যায় অসংখ্য টিলা পাহাড়, সবুজ, খয়েরি, লাল, সাদা, কত রঙের বাহার। একটি টিলার গায়ে এই বাংলো। লনের ঘাসে কিছুক্ষণ পাইচারি করার পর দেখি কথা বলতে বলতে দুই পণ্ডিত বেরোচ্ছেন। হ্যাঁ, মার্কোপোলো বঙ্গোপসাগরের একটি দ্বীপে লেজওয়ালা মানুষ দেখার কথা বলেছেন। 15 শতকের কথা। তো লেজ নিয়ে অবাক হওয়ার কিছু নেই কর্নেল। আমাদের শিরদাঁড়া শেষ প্রান্তে যেটা ককসিক্স বা পিক চঞ্চু বলা হয়, কোকিলের ঠোঁট আর কি, সেটাই লেজের প্রমাণ। বিবর্তনের একটা পর্যায়ে লেজ খসে গিয়েছিল। কারণ হলো ভাষা। মানুষের ভাষাই যখন ভাব প্রকাশে সমর্থ, তখন লেজের দরকারটা কি? কর্নেল বললেন, ঠিক ঠিক, তবে ধরুন হাতের নিয়মিত ব্যবহারে হাতের ক্ষমতাও বেড়েছিল। লেজের কাজ হাতে আরো ভালোভাবে করা যায়, কাজেই। হঠাৎ কথা থামিয়ে কর্নেল কান খাড়া করে কি শুনলেন, তারপর দৌড়ে ঘরে ঢুকলেন। ডক্টর মহাপাত্র হকচকিয়ে গেছেন দেখলুম। একটু পরে কর্নেল বাইনাকুলার নিয়ে বেরিয়ে এলেন। তারপর দৌড়ে বাংলোর গেট পেরিয়ে ঢালুতে বন, বড় পাথর আর ঝোপের আড়ালে অদৃশ্য হলেন। কোথায় একটা পাখি ডাকছিল। ডক্টর মহাপাত্রের কাছে গিয়ে বললাম, ওর ওই বাতিক, পাখি, প্রজাপতি, ঘাস ফড়িং, পোকামাকড় নিয়ে থাকেন। ও,
উনি একজন ন্যাচারোলজিস্ট তাহলে? আমি ভেবেছিলাম শিকারী। একটু হেসে বললাম, প্রকৃতি বিজ্ঞানী। তো ডক্টর মহাপাত্র, কর্নেলের কাছে কি লেজওয়ালা মানুষের ছবিটা দেখলেন? ডক্টর মহাপাত্র চোখ বড় করে বললেন, হ্যাঁ, ছবি? কোথায় ছবি? কিসের ছবি? অমনি বুঝলুম ভুল করেছি। ছটপট বললুম, মানে একটা কার্টুন আর কি, বিলিতি পাঞ্চ পত্রিকার। ডক্টর মহাপাত্র একটু হেসে বললেন, তাই বলুন, তবে কর্নেল কার্টুন দেখাননি আমায়। প্লিজ আপনি নিয়ে আসুন না, ওটা দেখি। পাঞ্চের কার্টুনের কোনো তুলনা হয় না। নিশ্চয়ই ডারউইন শতবার্ষিকী উপলক্ষে বেরিয়েছে। বেগতিক দেখে বললুম, দুঃখিত ডক্টর মহাপাত্র, কর্নেলের জিনিসপত্রে আমাদের হাত দেওয়াটা ঠিক হবে না। তাও ঠিক বলে ডক্টর মহাপাত্র মুখ গোমরা করে নিজের ঘরে গিয়ে ঢুকলেন। কিন্তু ওকে কর্নেল ওই অদ্ভুত ছবিটা কেন দেখাতে চাইছেন না কে জানে। নাকি কর্নেল নিজেই মধ্যপ্রদেশের জঙ্গলে লেজওয়ালা মানুষ আবিষ্কারের গৌরব পেতে চান। জঙ্গলের বিপদ আপদ। কর্নেল সেই যে পাখির পেছনে দৌড়লেন, তো আর ফেরার নাম নেই। দুপুর পর্যন্ত বনি জঙ্গলে একটু ঘোরাঘুরির ইচ্ছে ছিল। একা যেতে সাহস পাচ্ছিলাম না। ভাবলুম নৃবিজ্ঞানী ভদ্রলোককে ডাকবো নাকি, কিন্তু উনি নিশ্চয়ই চটে আছেন আমার উপর। অগত্যা একাই বেরিয়ে পড়লুম। জঙ্গলের রাস্তা না হারানোর সহজ উপায় হলো চলার সময় কিছু চিহ্ন ছড়িয়ে রাখা। আমি অবশ্য রাস্তা ধরে যাচ্ছিলুম না, কখনো পাথুরে জমির ওপর দিয়ে, কখনো ঝোপঝাড়ের ভেতর ফাঁকা জায়গা দিয়ে, কখনো বা উঁচু গাছপালার ভেতর দিয়ে খেয়াল খুশি মতো হেঁটে যাওয়া। একটা করে গাছের ডাল ভেঙে চিহ্ন রাখছিলুম, ফেরার সময় চিহ্নগুলো কাজে লাগবে। এক সময় থমকে দাঁড়ালুম। হাতি বাঘ ভালুকের কথা মনে পড়ে গেল। সঙ্গে কেন যে রাইফেলটা নিতে ভুলে গেলুম। এখন আর আফসোস করে লাভ নেই। অনেকটা দূরে চলে এসেছি। একখানা বেশ উঁচু জায়গা, ঘন ঘাস আর বেঁকে চ্যাপ্টা পাতাওয়ালা একরকম গাছ গজিয়ে রয়েছে। তারপর ঢালু হয়ে মাটিটা নেমে গিয়ে একটা গভীর শালবনে ঢুকেছে। ডাইনে একটু দূরে একটা প্রকাণ্ড কালো পাথর, তার কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল একটা রুনি গাছ। পাথরটা ঢেকে লতর ঝালর, ঝালরের চোখ ঝলসানো ফুলের সাজ। ফুলগুলো কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেলুম। রুনি গাছটার তলায় গিয়ে যেই দাঁড়িয়েছি, কালো পাথরটা থেকে কালো কুচকুচে একটা প্রাণী ঝুপ করে গড়িয়ে হাত দশেক তফাতে মানুষের মতো দু ঠ্যাঙে দাঁড়িয়ে গেল। তারপর কানের তলা ধরানো এক ডাক ছড়ল। সর্বনাশ, এ তো দেখছি একটা ভালুক। ইংরেজিতে এদের বলা হয় স্লথ বিয়ার। মারাত্মক হিংস্র জানোয়ার। দিশেহারা হয়ে দৌড়তে থাকলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ভালুকটা তীক্ষ্ণ নখে আমার পিঠ ফালা ফালা হয়ে যাবে। শালবনের ভেতর দিয়ে বহুদূর দৌড়ে যাওয়ার পর ফাঁকা ঘাস জমিতে পৌঁছলুম। জমিটাতে অসংখ্য পাথর ছড়ানো। কতবার যে আছাড় খেলুম, প্যান্ট শার্ট ছিঁড়ে গেল কাটা ঝোপে। তারপর সামনে পড়ল নলখাগড়ার জঙ্গল। জঙ্গল ফুঁড়ে গিয়ে হুড়মুড় করে জলে পড়লুম। ভালুকটাকে এতক্ষণ একবারও ঘুরে দেখার সাহস পাইনি। এবার জলাটার মাঝ অবধি এক বুক জলে এগিয়ে ঘুরে দাঁড়ালুম। কোথায় ভালুক? ভালুকটার সঙ্গে নিশ্চয়ই রেসে জিতে গেছি। জলাটা তত বেশি বড় নয়। ওপারে বালিয়াড়ি দেখা যাচ্ছিল। খুব সাবধানে জলের ভিতর পা ফেলে এগোতে হচ্ছিল। কাদার মধ্যে পাথর রয়েছে প্রচুর। জল কোথাও এক কোমর, কোথাও এক বুক। বালির তটে পৌঁছে দু পা ছড়িয়ে বসে রইলুম কিছুক্ষণ। নিজের বোকামির জন্য রাগ হচ্ছিল খুব, তেষ্টাও পেয়েছিল, কিন্তু জলটা খাওয়া উচিত হবে কিনা বুঝতে পারছিলুম না। কিছুক্ষণের মধ্যে ক্লান্তি চলে গেল। তখন উঠে দাঁড়ালুম। তারপর চারিদিকে চোখ বুলিয়ে দেখে চমকে উঠলুম। কর্নেল কি এই জলার ধারেই কোনো ক্যামেরা পেতে রেখেছিলেন? সেই লেজওয়ালা মানুষের ছবিটা এখানকার বলেই তো মনে হচ্ছে। ভালুকের চেয়ে লেজওয়ালা মানুষ কতটা বিপজ্জনক কে জানে। এখান থেকে ঝটপট কেটে পড়াই ভালো। বালিয়াড়ির পর প্রকাণ্ড পাথরের স্তূপ সার সার দাঁড়িয়ে রয়েছে। ফাঁক গলিয়ে যাবো কিনা ভাবছি। হঠাৎ বাঁদিকে স্তূপটার আড়াল থেকে একটা বিদঘুটে চেহারা লোক বেরিয়ে এলো। তার গায়ের রং কুচকুচে কালো, কোমরে এক টুকরো লাল ন্যাকড়া জড়ানো, গলায় একগুচ্ছের লাল পাথরের মালা, দুহাতে ওই রকম লাল পাথরের মালা জড়ানো, মুখ ভর্তি দাড়ি গোঁফ, থ্যাবড়া নাক, কপালে লাল রঙের কয়েকটা আঁকিবুকি, তার মাথায় একরাশ জটা চুল,
তার হাতে বেটে কাঠের লাঠি। লাঠিটায় বিকট সব মুখ খোদাই করা আছে। সে ভাঙা ভাঙা হিন্দিতে চেঁচিয়ে উঠল, কে তুমি? এখানে কেন এসেছ? মরার স্বাদ হয়েছে তোমার? এবার আরো চমকে উঠল তার লেজ দেখে। হ্যাঁ, লেজ। ছবিতে ঠিক যেমনটি দেখেছি কতটা হনুমানের লেজের মতো দেখতে, কিন্তু বেশ মোটা। অত লম্বা নয় অবশ্য। তাছাড়া ঠিক এই লোকটাকেই তো ছবিতে দেখেছি। সেই ভোরবেলা থেকে টানা দুঃস্বপ্ন দেখছি না তো? চোখ রোগড়ে নিয়ে তাকালুম। তারপর দেখলুম ওর লেজটা খাড়া হচ্ছে। তারপর সেই লেজওয়ালা লোকটা আচমকা কাঠের লাঠিটা তুলে আমার মাথায় মারল। টের পেলুম ভূমিকম্প হচ্ছে এবং আমি পড়ে যাচ্ছি। আমার চোখের সামনে অন্ধকার। ডক্টর মহাপাত্রের দুরবস্থা। চোখ মেলে দেখি আলো জ্বলছে এবং আমি বাংলোর খাটে শুয়ে আছি। তাহলে আগাগোড়া সবটাই লেজ ঘটিত দুঃস্বপ্ন। ওঠার চেষ্টা করতেই পরিচিত কণ্ঠস্বর শুনলাম, হুম, নড়ো না, নড়ো না। একটি তফাতে বসে আছেন কর্নেল নীলাদ্রি সরকার। একটা কিছু করছেন। মাথাটা চিনচিন করছিল। হাত দিয়ে টের পেলুম ব্যান্ডেজ রয়েছে। কর্নেল একটু হেসে পাশে এসে বসলেন। বনে জঙ্গলে গোয়ার তুমি ভালো না ডার্লিং। তোমায় কতবার পই পই করে বলেছি। ভাগ্যিস আজ একটু সকাল সকাল জলটার ধারে ক্যামেরা পাততে গিয়েছিলুম। ধরেই নিয়েছিলুম তুমি ডক্টর মহাপাত্রের সঙ্গে বরমদের আদিবাসী মেলায় গেছো। চকিদার সঠিক কিছু বলতে পারল না। তাকে তুমি বা ডক্টর মহাপাত্র কিছু বলে যাওনি। আমার শরীর অস্বাভাবিক দুর্বল। কর্নেল বেরিয়ে গেলেন। তারপর গরম দুধ নিয়ে ফিরলেন। বললেন, দুধটা খেয়ে নাও। রাত মোটে 8:30। 7টার সময় একবার জ্ঞান হয়েছিল তোমার। তখন ব্র্যান্ডি খাইয়ে দিয়েছি। কি সব ভুল বকছিলে। লেজওয়ালা মানুষের কথা বলছিলে। কর্নেল হাসতে লাগলেন। জোর করে উঠে বসলুম। ভুল বকিনি, আমি ঠিক আছি। জলার ধারে একটা লেজওয়ালা বিদঘুটে মানুষ আমার মাথায় লাঠির বাড়ি মেরেছিল। আপনার ছবির কিম্ভূত প্রাণীটাই। বলো কি? আমি ভেবেছিলাম পাথরের স্তূপে উঠে পা হড়কে গেছে এবং মাথায় চোট লেগেছে। না। বলে আগাগোড়া যা ঘটেছিল সব বললুম কর্নেলকে। কর্নেল ভুরু কুঁচকে একবার টাককে একবার দাড়িতে অভ্যাস মতো হাত বুলিয়ে বললেন, কিন্তু আমাদের নির্বিজ্ঞানী গেলেন কোথায়? বড় ভাবনায় পড়া গেল দেখছি। এরাতে ঘুমটা স্বভাবত গভীর হয়েছিল। দুঃস্বপ্ন দেখিনি লেজ ঘটিত কোনো দৃশ্য। মশারির ভেতর থেকে আমার বৃদ্ধ বন্ধুটিকে কালকের মতোই আপন কাজে মগ্ন দেখলুম। কৃতজ্ঞতায় মন নুয়ে রইল। কাল ওই বিপদসংকুল জলার ধার থেকে এই শক্তিমান বুড়ো মানুষটি আমায় কাঁধে করে অতটা পথ বয়ে এনেছেন। ছেঁড়া নোংরা পোশাক বদলে দিয়েছেন। স্নেহশীল পিতার মতো আচরণ করেছেন। আসতে বললুম, গুড মর্নিং মাই ডিয়ার ওল্ড ম্যান। কর্নেল, মর্নিং বলে উঠে এসে মশারি তুলতে থাকলেন। তড়াক করে উঠে বসে বললুম, থাক, আর শোবার দরকার নেই। আপনার রাতের ক্যামেরায় কি ফসল তুললেন দেখি। টেবিলে একটা ছবি তুলে দেখে হকচকিয়ে গেলুম। জলার ধারে সেই পাথরের স্তূপ বলেই মনে হচ্ছে। একটা স্তূপের কাছে হাঁটু দুমড়ে বসে আছেন নৃবিজ্ঞানী ডক্টর দীননাথ মহাপাত্র, হাতে শাবল জাতীয় কিছু। কি কাণ্ড! অবাক হয়ে বললুম, নৃবিজ্ঞানী দেখছি প্রত্নবিজ্ঞানীর মতো খনন কার্যে লিপ্ত হয়েছেন কর্নেল। ওখানে কি প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে নাকি? কর্নেল একটু হেসে বললেন, প্রত্নতাত্ত্বিক খনন কার্য রাত দুপুরে লুকিয়ে কেউ করে না ডার্লিং, যদি না তুতান খামেনের মতো কোনো সম্রাটের গুপ্তধন পোতা থাকে। মাই গুডনেস, ডক্টর মহাপাত্র কি গুপ্তধন খুঁজছেন ওখানে? জানি না। বলে কর্নেল ব্রেকফাস্টের ট্রে টেনে নিলেন। বললেন, শিগগির বাথরুম সেরে এসো, বেরোবো। বাথরুম থেকে ফিরে জিজ্ঞেস করলুম, ডক্টর মহাপাত্র রাতের খাটুনির পর নিশ্চয়ই এখনো বিশ্রাম নিচ্ছেন। গুপ্তধন পেলেন কিনা ওকে জিজ্ঞেস করার জন্য মন ছটফট করছে। উনি ফেরেননি। সে কি? কর্নেল কোনো কথা না বলে ব্রেকফাস্ট ছেড়ে নিলেন।
আমি কফিটুকু ঝটপট গিলে নিলুম। এই সময় বাইরে মোটর গাড়ির গড়গড় শব্দ শোনা গেল। দুজনে বেরিয়ে দেখি বন দপ্তরের অফিসার সূর্যপ্রসাদ রাও জিপ থেকে গেটের কাছে নামছেন। হন্তদন্ত এসে বললেন, কর্নেল, সাংঘাতিক ব্যাপার। বাগাদা আদিবাসীরা ডক্টর মহাপাত্রকে প্রচণ্ড মারধর করেছে। ভাগ্যিস ফরেস্ট গার্ডরা ভোরবেলা ওদের বস্তির পাশ দিয়ে যাচ্ছিল, ওকে উদ্ধার করে আমাকে খবর দেয়। আমি গিয়ে ওকে বরমডি হাসপাতালে রেখে এলুম। বাঁচবেন কিনা বলা কঠিন। কর্নেল বললেন, বাগাদা বস্তিতে কেন গিয়েছিলেন ডক্টর মহাপাত্র? মিস্টার রাও বললেন, ওদের দেবতার থান আছে জঙ্গলের ভেতরে একটি ছোট্ট লেকের ধারে। ওখানে বাইরের কোনো লোকের যাওয়া বারণ। ওরা বলল ওই লোকটা তাদের পবিত্র থানের অপমান করেছে, ওদের বোঝানো বৃথা। তাছাড়া গভর্নমেন্ট এখন ট্রাইবালদের ব্যাপারে খুব সতর্ক। বস্তার এলাকার বিদ্রোহের কথা তো জানেন। তাহলে ডক্টর মহাপাত্রকে ওরা দেবতার থান থেকে ধরে নিয়ে গিয়েছিল বলুন? ঠিক বলেছেন। বলে মিস্টার রাও ডক্টর মহাপাত্রের ঘরের তালা খুললেন। বললেন, ওর পকেটে চাবিটা ছিল, ওর জিনিসপত্র কি সব আছে হাসপাতালে পৌঁছে দিতে হবে। লেজ তুলে পলায়ন। মিস্টার রাও চলে গেলে কর্নেল বললেন, জয়ন্ত, সঙ্গে রাইফেল নাও তোমার, সেই ভালুকটার মুখোমুখি হলে আত্মরক্ষা করতে পারবে। কিংবা ধরো দৈবাত সেই লেজওয়ালা মানুষটা এসে পড়ল, ব্ল্যাক ফায়ার করে তাকে ভয় দেখাবে। কর্নেল হাসছিলেন। রাইফেল কাঁধে নিয়ে পা বাড়িয়ে বললুম, আমরা যাচ্ছি কোথায়? গুপ্তধন খুঁজতে। সারা পথ আর মুখ খুললেন না গোয়েন্দা প্রবর। সতর্কভাবে সেই জলার ধারে পৌঁছে স্তূপগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, খোঁড়ার জায়গাটা বাগাদারা বুঝিয়ে ঠিকঠাক করে দিয়েছে আগের মতো। যাই হোক, তুমি চারিদিকে লক্ষ্য রাখো, বাগাদারা যে কোনো সময় এসে হামলা করতে পারে। আমি এমন কিছু অনুমানই করিনি, নইলে কোন সাহসে এখানে ক্যামেরা পাততে আসবো। একটা পাথরের স্তূপের গায়ে খাঁজে কি একটা তোলা রয়েছে। কর্নেল সেটা তুলে নিয়ে বললেন, আরে, এটা দেখছি ডক্টর মহাপাত্র নোট বই। এখানে রেখে গুপ্তধন খুঁজছিলেন নাকি? নোট বইটা ছোট, প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলেন। স্তূপগুলোর গায়ে অদ্ভুত সব আঁকিবুকি চোখে পড়ছিল। কর্নেল সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। এই সময় হঠাৎ আমার পিছনে চাপ্পা শব্দ হলো। ঘুরে দেখি কালকে সেই লেজওয়ালা। লাঠিটা যেই তুলেছে আমিও রাইফেল তাক করেছি। ধমক দিয়ে বললাম, ফেল হতচ্ছাড়া হনুমান, ফেলে দে লাঠিটা, নইলে গুলি করে মারবো। লাঠিটা ফেলে এসে পিঠ টান দেওয়ার জন্য খোঁড়া মাত্র কর্নেল তীরের মতো এসে ওর লেজ ধরে হ্যাঁচকা টান মারলেন। লেজটা খুলে এলো। সেই অজানা ভাষায় চেঁচাতে চেঁচাতে পড়ি কি মরি করে পালিয়ে গেল। কর্নেল লেজটা দেখতে দেখতে বললেন, একটা চমৎকার ট্রাইবাল আর্টের নিদর্শন। যাই হোক জয়ন্ত, আর এখানে থাকা নিরাপদ নয়। চলো জঙ্গলের ভেতর দিয়ে কেটে পড়ি। বাংলোতে পৌঁছেই ঝটপট সব গুছিয়ে নিয়ে বেরোতে হবে। কর্নেল হন্তদন্ত হয়ে এগোলেন। আমি পা বাড়াতে গিয়ে ঘুরে বললুম, আমি বা ট্রাইবাল আর্টের এই নিদর্শন হাতছাড়া করবো কেন? বিশেষ করে এটা আমার একটা স্মারক চিহ্ন হয়ে থাকবে মার খাওয়ার। বিদঘুটে বেটের লাঠিটা কুড়িয়ে নিয়ে দৌড়ে কর্নেলের সঙ্গ ধরলুম। বাদশাহী সোনাদানা। চিরাম্বুরু বরমডি রোডে একটা কাঠ বোঝাই ট্রাক পেয়ে গিয়েছিল। বরমডিতে কর্নেলের সামরিক জীবনের বন্ধু মেজর অর্জুন সিং এর বাড়ি। ওখান থেকেই আমরা চিরাম্বুরু জঙ্গলে গিয়েছিলাম। মেজর অর্জুন সিং আমাদের দেখে হকচকিয়ে গেলেন। কি ব্যাপার, এত শিগগির চলে এলেন যে জঙ্গল থেকে? কর্নেল বললেন, পরে বলছি সব, এখন ভীষণ খিদে তেষ্টায় ভুগছি। মেজর অর্জুন সিং হো হো করে হেসে উঠলেন। তারপর ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে প্রচুর খাদ্য এলো টেবিলে। খেতে খেতে কর্নেল চিরাম্বুরুর অভিজ্ঞতা বর্ণনা করলেন। মেজর সাহেব বললেন, আপনাকে তো বলেই ছিলুম মশাই, বাগাদা ট্রাইবের ওঝা সবসময় লেজ পড়ে থাকে। ওদের বিশ্বাস রামায়ণের হনুমানজির অবতার ওদের ওঝা। কর্নেল বললেন, হ্যাঁ, কিন্তু আসার সময় ট্রাকে বসে ডক্টর মহাপাত্রের নোট বইটা পড়ে ফেলেছি।
ওতে মোগল আমলের এক ঐতিহাসিক মির্জা মেহেদি খানের বই থেকে একটা উদ্ধৃতি আছে, পড়ে শোনাচ্ছি। নোট বইটা বের করে কর্নেল পড়তে লাগলেন। দাক্ষিণাত্য থেকে বাদশাহ আলমগীরের পুত্র শাহজাদা মোহাম্মদ বিদ্রোহ দমন করে ফিরে আসার সময় বিস্তর ধনরত্ন নিয়ে যান। প্রতিমধ্যে শ্রীরাম বরাত নামক ভীষণ অরণ্যে শাহজাদার পশ্চাৎবর্তী দলটি জঙ্গলিদের কবলে পড়ে। জঙ্গলিদের রাতের অন্ধকারে তাদের অনেক ধনরত্ন লুণ্ঠন করে। পরে অগ্রবর্তী দলের নায়ক মর্দান খাঁ জঙ্গলিদের ওপর প্রতিশোধ নেন। আমি মর্দান খাঁয়ের জামাতা শেহাবুদ্দিনের কাছে শুনেছি, জঙ্গলিদের অস্ত্র বলতে শুধু কাঠের লাঠি ছিল। তাদের দলপতির নাকি বানরের মতো লেজ ছিল। মর্দান খাঁ জঙ্গলিদের বন্দি করেন, কিন্তু লুণ্ঠিত ধনরত্নের সন্ধান পাননি। জঙ্গলিরা বলে সব জিনিস তাদের লেজওয়ালা দলপতি কোথায় লুকিয়ে রেখেছে। মর্দান খাঁ জঙ্গল তলাশ করে তার সন্ধান পাননি, ফলে ক্রোধের বশে তিনি জঙ্গলিদের হত্যা করেন। কর্নেল বললেন, এর তলায় ডক্টর মহাপাত্রের নোট রয়েছে। লিখেছেন, বাগাদাদের নিয়ে গবেষণার সময় ওদের একটি লোক কথায় মির্জা মেহেদি খানের বর্ণিত ঘটনার সূত্র রয়েছে। বাগাদা ওঝারা নাকি বংশ পরম্পরায় সেই ধনরত্নের সন্ধান জানে। ওই ওঝাদের কিন্তু কৃত্রিম লেজ থাকে। ডক্টর অর্জুন সিং অভ্যাস মতো হো করে হেসে বললেন, লোককথা, লোককথা মানেই গাল গল্প। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।